পারিনি। আমি সত্যি বুঝতে পারিনি। হয়েছে, আর বলতে হবে না। দ্রুত তৈরি হয়ে নে। আমি আর কোনো কথা না বলে উঠে গিয়ে মিথিলাকে দরজা থেকে সরিয়ে বাইরে চলে এলাম। মারিয়ার রুমে গিয়ে ওকে বললাম তৈরি হয়ে নিতে, আর মিথিলাকেও ডেকে আনতে। আমি নিজে এসে সোফাতে বসলাম। মনটা আবার খারাপ হয়ে গেল। একটু পরে দেখি মারিয়া মিথিলাকে টেনে নিচে আনছে। জোর করেই মিথিলাকে নিয়ে এলো। হাঁটতে হাঁটতে এগোতে লাগলাম। হঠাৎ মারিয়া, তুই একটু এগিয়ে যা। কেন? যেতে বললাম যা। মারিয়ার সামনে চলে গেল, আর আমি আর মিথিলা পিছনে হেঁটে আসছি। আমার উপর রেগে আছিস? না, আমি সত্যি সরি। মজাটা একটু বেশি করে ফেলেছি। ঠিক আছে, তুই চাইলে আমাকে শাস্তি দিতে পারিস। সেটার দরকার নেই। আমাকে মাফ করে দিছিস তো? বললাম তো ঠিক আছে। আমি ঘুরতে যাব না। কেন? তুই এভাবে থাকলে নিজেকে অপরাধী মনে হয়। আমি আবার কিভাবে রয়েছি? এভাবে গোমরা মুখ করে আছিস কেন? তুই আমাকে ভালো লাগছে না এভাবে। চল বাসায় যাব। না, এখন ঘুরবো। তাহলে একটু হাস। আরে চল তো। না, আগে একটু হাস তারপর। আচ্ছা চল। তারপর আবার তিনজন হাঁটতে হাঁটতে নদীর পাড়ে চলে এলাম। চলো গিয়ে ফুচকা খাই। মাত্রই তো খাবার খেয়ে আসলাম। তাতে কি হয়েছে? ফুচকা কি পেট ভরে খাওয়ার জিনিস? চলো আমিও ফুচকা খাবো। আচ্ছা চল। অনেক লোক এসেছে নদীর পাড়ে ঘুরতে। আমরা গিয়ে একটা ফুচকার দোকানে বসলাম আর 3 প্লেট ফুচকার অর্ডার দিলাম। একটু উত্তর ফুচকাওয়ালা মামা তিনজনের ফুচকা তৈরি করে আমাদের কাছে নিয়ে এলো। আমরা তিনজনে 3টা চেয়ারে বসে ফুচকা খেতে লাগলাম। হঠাৎ মিথিলা চেয়ার থেকে উঠে এসে হা কর। তাকিয়ে দেখি মিথিলা ফুচকা হাতে দাঁড়িয়ে আছে। কেন? হা কর না। হা করতেই মিথিলা একটা ফুচকা আমার গালে পুরে দিল। আপু, আমাকেও একটা খাইয়ে দাও। হাত নেই, নিজে খেতে পারিস না? ভাইয়ারও তো হাত আছে, তাহলে তুমি খাইয়ে দিলে কেন? সেটা আমার ইচ্ছা। একটা খাইয়ে দাও না। আমি পারবো না, পারলে তুই নিজে গিয়ে খা। দে, আমি খাইয়ে দিচ্ছি। আচ্ছা দাও। তারপর আমার প্লেট থেকে একটা ফুচকা নিয়ে মারিয়াকে খাইয়ে দিলাম। ফুচকা খাওয়া শেষ করে ফুচকাওয়ালার বিল মিটিয়ে নদীর একেবারে কিনারে চলে এলাম। মিথিলা কয়েকটা পিক তুললো, ভিডিও করলো। আরও কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাসার দিকে রওনা দিলাম। দুপুর হয়ে গিয়েছে প্রায়। তোরা একা বাসায় যেতে পারবি? কেন? আমি বন্ধুর থেকে নোটগুলো নিয়ে বাসায় যেতে পারতাম। নোটগুলো কি খুব বেশি দরকার? হুম। আচ্ছা তাহলে যা, আমরা যেতে পারবো। আচ্ছা। তাড়াতাড়ি চলে আসিস। ওকে। মারিয়ারা চলে যাওয়ার পর আমিও বন্ধুর বাসার দিকে রওনা দিলাম। আপনাদের তো বলাই হয়নি, এখানে এসেও বেশ কিছু বন্ধু হয়েছে। এই জন্য কলেজে না গেলেও কোনো সমস্যা হয় না পড়া নিয়ে। বন্ধুর থেকে নোটগুলো নিয়ে কলেজের খোঁজ খবর নিয়ে বাসার দিকে রওনা দিলাম। বাসায় এসে দেখি মিথিলা, মারিয়া আর আন্টি বসে টিভি দেখছে। ওদের সাথে কথা বলে আবার রুমে চলে এলাম। রুমে এসে নোট করে রেখে গোসল সেরে বিছানার উপর বসে রইলাম একটা বই হাতে। একটু পর মারিয়া এসে বলল, মারিয়া ভাইয়া খাবার ডাকছে, চলো আমি যা আসছি। মারিয়া চলে গেল। আমি বইটা রেখে দেই। বিছানা থেকে নামতে যাব, তখন দেখি মিথিলা রুমে প্রবেশ করলো। তুই আবার আসলি কেন? তোকে খাবার ডাকছে। মাত্রই তো মারিয়া বলে গেল, আর আমিও যাচ্ছিলাম। ও আচ্ছা, আয় তাহলে। আচ্ছা যা। আজ রাতে কিছু বই দিস, আমিও পড়বো। হুম, তুই এসে যেটা ভালো লাগে নিয়ে যাস। আচ্ছা। চল এখন। তারপর দুজনে একসাথে নিচে এলাম। আজ রাতে কিছু বই দিস, আমিও পড়বো। হুম, তুই এসে যেটা ভালো লাগে নিয়ে যাস। আচ্ছা। চল এখন। তারপর দুজনে একসাথে নিচে এলাম। নিতে এসে দেখি মারিয়া আর আন্টি বসে আছে। আমি আর মিথিলা গিয়ে পাশাপাশি বসলাম। আন্টি উঠে খাবার বেড়ে দিল। একসাথে বসে খাবার খেতে লাগলাম। আজকের খাবারটা তো বেশ মজা হয়েছে। কেন, আগে কি খারাপ হতো? না, কিন্তু আজকেরটা একটু বেশি মজা লাগছে।
দেখতে হবে না রান্না করেছে কে? আমার আম্মু। হুম, সবাই চুপচাপ খাচ্ছি। হঠাৎ আম্মু, খাবার সময় অন্যদিকে তাকিয়ে খেলে কি হয়? অন্যদিকে তাকিয়ে খেতে নেই। খাবারের মধ্যে যদি পোকা পড়ে তাহলে তো অন্যদিকে তাকিয়ে খেলেও সেটাও পেটে চলে যাবে। হুম, তাহলে মিটির আপু শুনলে তো, অন্যদিকে তাকিয়ে খেলে কি হতে পারে? আমি অন্যদিকে তাকিয়েছি নাকি? তুমি তো ভাইয়ার দিকে তাকিয়ে ভাত মুখে দিচ্ছ। একদম বেশি কথা বলবি না। তুই দেখেছিস আমি ওর দিকে তাকিয়ে খাচ্ছি? আমি না দেখলে এমনি বলছি। তুমি চোখ বাঁকা করে ভাইয়ার দিকে তাকিয়ে আছো। এভাবে তাকালে তো ভাইয়ার পেট খারাপ করবে। মারিয়ার কথা শুনে বোকা হয়ে গেলাম। খাবার সময় এত কথা কিসের? চুপ করে খাবার শেষ কর। মিথিলা আমার দিকে আরেকবার তাকিয়ে মাথা নিচু করে খাবার খেতে লাগলো। আমিও আমার মতো খেতে লাগলাম। খাবার শেষ করে উঠে গিয়ে সোফায় বসলাম। মিথিলারা এখনো খাচ্ছে। একটু পর ওরাও খাবার শেষ করে উঠে এলো। ভাইয়া কি করবে এখন? কি আর করব, রুমে গিয়ে একটু ঘুমাবো। এখন আবার কিসের ঘুম? শান্তির ঘুম শান্তির ঘুম ঘুমাতে হবে না। হবে। চল এখন আড্ডা দেব। এখন কি আড্ডা দেওয়ার সময়? হুম। এখন না, বিকালে। না, এখন কোনো ঘুম হবে না। আমি ঘুমাবো। আর কথা না বলে উঠে রুমে চলে এলাম। এখন দুপুর সময় নাকি আড্ডা দেওয়ার সময়? রুমে এসে ধপাস করে বিছানায় শুয়ে পড়লাম। বিকেলে ঘুম ভাঙলো মারিয়াটাকে। তাকিয়ে দেখি মারিয়ার মুখ চেপে হাসছে। এইভাবে হাসছিস কেন পাগলের মতো? এমনি। দরজা থেকে আওয়াজ আসাতে তাকিয়ে দেখি ওখানে মিথিলা দাঁড়িয়ে হাসছে। হয়েছে কি তোদের? সবাই এরকম হাসছিস কেন? এমনি হাসতাছি। পাগল হয়ে গেল নাকি সবাই? ভূত দেখার মতো দেখছে আমাকে। মনে একটু খটকা লাগলো। দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেলাম। আয়নার সামনেই দাঁড়াতে আমার চোখ দুটো খুলে হাতে চলে এলো। আমাকে পুরো হিজড়ার মতো লাগছে। ঠোঁটে লিপস্টিক, চোখে কাজল, মুখে মেকআপ। ও নো, তাহলে ওই তুই ডাইনি মিলে এসব করেছে? দাঁড়া, দেখাচ্ছি মজা। আমি দ্রুত মুখ ধুয়ে নিলাম। এই জন্য এত হাসাহাসি? তোদের হাসা আমি বের করছি। ওয়াশরুম থেকে বের হয়ে সিঁড়ির কাছে এসে দেখি নিচে মিথিলা আন্টিকে কি যেন ফোন থেকে দেখাচ্ছে আর হাসছে। আমি নিতে যেতেই মিথিলা সামনে নিল। দেখি তোর ফোনটা। কেন? একটু দরকার আছে। না, দে বলছি। আমার ফোন তোর কাছে দিতে যাবো কেন? একটু দে, আমি এখনই দিয়ে দেব। না। তোকে এভাবে বললে হবে না, দাঁড়া। বলেই মিথিলা থেকে ফোনটা নিয়ে দিলাম এক দৌড়। মিথিলাও আমার পিছনে পিছনে দৌড়াতে লাগলো। আমার ফোন দে বলছি। আগে আমার কাজটা সেরে নেই। আমার ফোনে তোর কিসের কাজ? তুই যে আমাকে সাজিয়ে পিট তুলেছিস সেগুলো ডিলিট করে নেই, তারপর দিচ্ছি। আমার ফোন দে বলছি। আমি দৌড়াতে দৌড়াতে ছাদে চলে এলাম। মিথিলাও আমার পিছনে ছাদে চলে এসেছে। আমিও মিথিলাকে ফাঁকি দিয়ে ছাদ থেকে নিচে নেমে এলাম। হঠাৎ উপর থেকে মিথিলার চিৎকার শুনে দৌড়ে আবার উপরে উঠলাম। গিয়ে দেখি মিথিলা পায়ে হাত দিয়ে বসে আছে। কি হয়েছে পায়ে? সিঁড়ি দিয়ে দৌড়ে নামতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছি। কি হয়েছে এখানে? সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা মচকে গেছে। এভাবে লাফালাফি করলে তো লাগবেই। আমি কোথায় লাফালাফি করলাম? হয়েছে, নিচে চল, বরফ লাগিয়ে দিই। না, ঠিক আছে। চল নিচে। আমি তো হেঁটে যেতে পারবো না। তাহলে কিভাবে যাব? তুমি কোলে করে নিয়ে যাও। আমি নিজেই হাঁটতে পারি না, আবার তোকে করে নিয়ে যাব? সাকিব, ওকে নিয়ে আয় তো। আমি পারবো না। পারবি না মানে? তোর জন্যই হয়েছে, তোকেই নিয়ে যেতে হবে। নিয়ে আয়, ওকে আসতে পারবে না। কি আর করার, ওকে কোলে নিয়ে আসতে হলো। নিচে এসে ওকে রুমে নিয়ে যান, বরফ নিয়ে আসছি। আচ্ছা, মিথিলাকে নিয়ে ওর রুমে চলে এলাম। বিছানায় ধপাস করে ফেলে দিলাম। ওফ হারামি, ব্যথা লাগে না বুঝি? আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। এরকম মোটকুকে কোলে করে আনা যায়? আমি মোটকো, তাই না? দাঁড়া। আবার কি হলো? কিছু না। দে লাগিয়ে দিই। আমার কাছে দাও, আমি লাগিয়ে নিচ্ছি। পারলে নে, আমি রান্নাঘরে গেলাম। দেখি ফোনটা একটু দে তো। কি করবি? দরকার আছে, একটু ফোন করব। কার কাছে? বাসায় ফোন করব।
আমার কাছে আবার দিবি তো? দেবো, ফোনটা করে দিয়ে দেবো। আমি পকেট থেকে ফোনটা বের করে ওর কাছে দিলাম। মিথিলা ফোনটা হাতে পেতেই এক লাফে বিছানার এক কোণায় চলে গেল। এটা কি হলো? কি? এইভাবে লাফ মেরে সরে গেলি কেন? তুই ফোন আর পাবি না। মানে? মানে এটা তোর থেকে ফোন নেওয়ার বাহানা ছিল। তার মানে তুই মিথ্যা বলেছি যে তোর বাসায় ফোন দিবি? ওয়াও, মিথ্যাবাদী। মেরে দাঁত ভেঙে দেব। পা মচকে গিয়েছে না ভালো হয়েছে, এটাই তোর শাস্তি। কোথায় পা মস্কেছে? এই দেখ, কিচ্ছু হয়নি। এটাও মিথ্যা। হ, এটা তোকে ধরার প্ল্যান ছিল। হারামি কুত্তি। এবার পিকটা ফেসবুকে ছেড়ে দেব। একদম এটা করবি না। তুই শুধু দেখ আমি কি করি। কাজটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না। ফটোগুলো ডিলিট কর। পারবো না। করবি না তো? না, দেখি ফোনটা দে। দেবো না, দেবো না, দেবো না। দাদা, আমি বিছানায় হামাগুড়ি দিয়ে মিথিলার পা ধরে টেনে কাছে নিয়ে এলাম। ফোনটা দে বলছি। দেবো না। ফোনটা আমাকে নিতেই হবে। মিথিলার সাথে ধস্তাধস্তি করতে করতে ওর উপরে উঠে বসেছি। মিথিলা ছোটার জন্য অনেক চেষ্টা করছে। ও এখনো এতটা খেয়াল করেনি। একদম মিথিলার কাছে চলে গিয়েছি। এতটা কাছে যে মিথিলার প্রশ্বাস সরাসরি আমার বুকে এসে লাগছে। হঠাৎ করে মিথিলা চুপ হয়ে গেল। হয়তো ব্যাপারটা বুঝতে পেরেছে। মিথিলা ফোনটা ছেড়ে দিয়ে আমার কলার ধরে আরো কাছে টেনে নিল। ব্যাপারটা মোটেও আমার কাছে ভালো লাগছে না। আমি দ্রুত ফোনটা নিয়ে মিথিলার উপর থেকে উঠে বিছানা থেকে নেমে এলাম। মিথিলা আর কোনো কথা না বলে বিছানা থেকে নেমে মাথা নিচু করে দ্রুত রুমের বাইরে চলে গেল। হয়তো আমি নিজে অজান্তেই ওর অনেকটা কাছে চলে গিয়েছিলাম, যার কারণে হয়তো আমাকে খারাপ ভাবছে। পরে ওর কাছে সরি বলে নেব। আগে পিকগুলো ডিলিট করে নেই। দেখি অনেকগুলো পিক তুলেছে দুজন মিলে। আমার এই ছবি অন্য কেউ দেখলে আমার ইজ্জত বিনা রকেটে মঙ্গল গ্রহে পাড়ি জমাবে। আমি দ্রুত পিকগুলো ডিলিট করে দিলাম। এবার মিথিলার ফোনটা ফেরত দিতে হবে। রুম থেকে বের হয়ে দেখি মিথিলার নিচে আন্টির সাথে কথা বলছে। আমার কথাগুলো আবার বলে দেবে না তো? ভয়ে আমার হাঁটুর ভিতর পরাণ অস্থির করতে লাগলো। আমি বুকের মধ্যে এক বালতি ভয় নিয়ে নিচের দিকে নামতে শুরু করলাম। কিছুতেই সামনের দিকে এগোনো সাহস পাচ্ছি না। তবুও আমার চুলোপুটির মতো পরাণে এক বস্তা সাহস নিয়ে প্রতিটা কদম ফেলছি। এই যেন এক 450 MB র্যামে পাবজি ইনস্টলের মতো ব্যাপার। সিঁড়ির মাঝ বরাবর নেবে মিথিলাকে ডাক দিলাম। মিথিলা আমার দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে নিল। ওই, এই যে তোর ফোন, নিয়ে যা। দিয়ে যা। আমি পারবো না, তুই নিয়ে যা। তারপর আন্টিও আবার রান্নাঘরে চলে গেল। আর মিথিলা সিঁড়ি দিয়ে আমার কাছে, এই যে তোর ফোন। ডিলিট করেছিস? হুম। ভালো। সরি, কেন? হয়তো একটু বেশি জোর করে ফেলেছি। ঠিক আছে। তুই কি রাগ করেছিস? রাগ করবো কেন? সত্যি আমি বুঝতে পারিনি তোর উপরে কিভাবে পড়ে গেলাম। তুই এখনো ওই কথা নিয়ে পড়ে আছিস? আরে ওইটা কোনো ব্যাপার হলো? তুই আন্টির কাছে কি বললি? কেন? ওসব কথা বলেছিস নাকি? আরে না, আন্টি বললো যে আমার পায়ে ব্যথা কি হলো, তাই আন্টিকে সব কিছু বললাম। সব কিছুই? আরে না, শুধু পা মুচকে যাওয়ার কথা বলেছি। এত ভয়? একটু তো করেই। তবে আমার কিন্তু ভালোই লাগছিল। মানে? কিছু না। মিথিলা আর না দাঁড়িয়ে দৌড়ে উপরে চলে গেল। ওর ভাব ভঙ্গি আমার কাছে মোটেও ভালো লাগছে না। আমিও ওখানে না থেকে রুমে চলে এলাম। রাতে পড়তে বসেছি, এমন সময় আসবো? আয়। আমাকে না বলে পড়তে শুরু করে দিয়েছিস? তো কি করব? আচ্ছা, এখন কিছু বই দে। যেটা নেওয়ার নিয়ে যা। মিথিলা 2টা বই নিয়ে বিছানায় বসলো। আবার ওখানে বসছিস কেন? তাতে কি হয়েছে? যা পড়তে বস, আর আমাকেও পড়তে দে। তুই পড় না, আমি থাকলে কি সমস্যা? তুই এখানে থেকে কি করবি? তোর পড়া দেখবো। আমার পড়া দেখা লাগবে না, তুই নিজে গিয়ে পড়। থাকি না এখানে। মোটেও না, যা এখন। আরে যাবি এখান থেকে? যাচ্ছি যাচ্ছি, এত ঢং দেখে আর বাঁচি না। ঢং করছি? দাঁড়া। আমি চেয়ার থেকে উঠতে যাব, অমনি মিথিলা উঠে এক দৌড়ে বাইরে বেরিয়ে গেল। আবার হঠাৎ করে দরজা দিয়ে মুখ বের করে, আবার হবে নাকি ওই রকম? কোন রকম?
ওই যে তখন যেটা হলো। তবে রে, আমি উঠে দাঁড়াতেই মিথিলা একেবারে নিজের রুমের দিকে দৌড় দিল। আমি দরজাটা লক করে আবার পড়তে বসলাম। অনেকক্ষণ পড়ার টেবিলে বসে আছি, শালা কিছুতেই পড়ায় মন বসাতে পারছি না। হঠাৎ আবার দরজায় নক করলো। উঠে দরজা খুলতেই দেখি মিথিলা বই হাতে দাঁড়িয়ে আছে। আবার কি? একটা টপিক বুঝতে পারছি না, একটু বুঝিয়ে দে। কোনটা? ভিতরে গিয়ে বসে দেখাই। দ্রুত দেখা। বস ওখানে, আমি দেখাচ্ছি। মিথিলা একটা টপিক বের করে বলল এটা ভালো করে বুঝিয়ে দিতে। আমিও আমার মতো করে বোঝাতে লাগলাম। হঠাৎ মিথিলার দিকে চোখ পড়তে দেখি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওরা আমার মুখে না, বইয়ের দিকে তাকা। তুই বল, আমি শুনছি। শুধু শুনলে তো হবে না, হুম। আবার পড়া বোঝাতে লাগলাম। একটা কথা বলবো? কি? তুই কি কাউকে পছন্দ করিস? হঠাৎ এরকম প্রশ্ন? বল না। জানি না। আমাকে বললে কি সমস্যা? কোনো সমস্যা নেই। তাহলে বল। তুই শুনে কি করবি? দরকার আছে। তোর আবার কিসের দরকার? তুই বলবি? আগে পড়া। না, পড়ার আগে এখন। এরকম করছিস কেন? আমার প্রশ্নের উত্তর দে। কি? কাউকে পছন্দ করিস? না। সত্যি তো? হ। আমি জানতাম এটাই হবে। কোনটা? তুই অন্য কাউকে পছন্দ করিস না। ও তুই তো শুধুই আমার। হোয়াট? কি বলছিস এসব? যা বলছি ঠিকই বলছি। এইসব তোর মাথায় ঢুকবে না। মিথিলা আর রুমে না থেকে বাইরে বেরিয়ে গেল। পড়াটা যে ওর বাহানা ছিল সেটা এখন বুঝতে পারছি, আর ও কি চাচ্ছে সেটাও বুঝতে পারছি। তবে এটা সম্ভব না, ওকে আর সামনের দিকে এগোতে দেওয়া যাবে না। আমার মনে ওকে জায়গা দিতে পারবো না। অনেক আগেই যে জায়গাটা অন্য কাউকে দিয়ে দিয়েছি। মিথিলা সব কিছু খুলে বলতে হবে, কিন্তু কি বলবো ওকে? আমার অতীত। হঠাৎ কারো আসার আওয়াজ পেয়ে তাকিয়ে দেখি মারিয়া। যে আমি আসছি। কি? খাবার জন্য ডাকতে আসছিস তাই তো? হুম। যা আমি আসছি। মারিয়া চলে গেল। আমিও আর বসে না থেকে উঠে নিচে চলে এলাম। দেখি সবাই আছে। আমিও গিয়ে একটা চেয়ার টেনে বসলাম। আন্টি সবাইকে খাবার বেড়ে দিল। খাওয়ার মাঝে হঠাৎ পায়ে কারো ছোঁয়া পেলাম। আমার পাশেই তো মিথিলা, তার মানে এটা ওর কাজ। আমি পা সরিয়ে নিলাম। না, আর দেরি করা যাবে না, মিথিলাকে থামাতেই হবে। আমি দ্রুত খাবার শেষ করে উঠে সোফাতে বসলাম। একটু পর ওদেরও খাবার শেষ হলো। মিথিলা আমার দিকে তাকিয়েই মুচকি হাসলো। এরপরই আমার পাশে এসে বসলো। তোর সাথে কিছু কথা আছে। তো বল, দেরি করছিস কেন? সবার সামনে বলা যাবে না। ও, একটু চাঁদে আসতে পারবি? এখন? হুম। আচ্ছা যা, আমি আসছি। আমি ওখান থেকে আমার রুমে চলে এলাম। একটু পরই ফোনটা নিয়ে ছাদে এলাম। দেখি মিথিলা এখন আসেনি। আমি ছাদের এক কোনায় এসে দাঁড়িয়ে রইলাম। পিছনে কারো আসার আওয়াজ পেয়ে তাকিয়ে দেখি মিথিলা। বল এখন। চল দোলনায় গিয়ে বসি। বল। আমি বুঝতে পারছি যে তোর মনে কি চলছে। তো? দেখ, আমি চেয়েছিলাম তোকে কথাটা জানাবো না, কিন্তু তোকে কথাটা বলতেই হবে। কিসের কথা? আমিও একজনকে ভালোবাসি। মানে? আমি সাদিয়াকে ভালোবাসি। হোয়াট? আমার কথাটা শোন। কি কথা শুনবো? তখন বললি এক কথা, আবার এখন বলছিস? প্লিজ রাগ করিস না, আমার কথাটা শোন। আমি কিচ্ছু শুনবো না। বস এখানে প্লিজ। ওর হাত ধরে আবার বসালাম। মিথিলা চুপ করে বসলো। আমি অনেক আগে থেকেই সাদিয়াকে পছন্দ করতাম। বসো এখানে প্লিজ। ওর হাত ধরে আবার বসালাম। মিথিলা চুপ করে বসলো। আমি অনেক আগে থেকেই সাদিয়াকে পছন্দ করতাম। যেদিন ভাইয়ার জন্য ভাবিকে দেখতে চাই, সকালে আম্মু তাকে ঘুম ভাঙলো। তাড়াতাড়ি ঘুম থেকে উঠো। এত সকালে উঠে কি করব? কি করবি মানে? কালকে কি বলেছিলাম তোকে? কি বলেছিলে? আমাদের সাথে আজকে যাওয়ার কথা বলেছিলাম না কালকে? আম্মু, আমি তো বলেছি তোমরা যাও, আমি যাব না। তো যাওয়াতে সমস্যা কি সেটাই তো বুঝলাম না। সেটা তুমি বুঝবেও না। তাহলে তুই যাবি না? বললাম তো আমার কাজ আছে। থাকতেই তোর কাজ নেই।
আম্মু চলে গেল। আমার কোথাও যেতে ভালো লাগে না। আর এই রোগা শরীর নিয়ে তো কোনো মেয়ের সামনেই না। নিজের উপরেই মাঝে মাঝে রাগ হয়। শালা কোন দোকানে গিয়ে আমার সাইজের শার্ট প্যান্ট পাওয়া যায় না, সবগুলো পরে সেলাই করে চাপিয়ে নিতে হয়। আমি আর না ঘুমিয়ে ওভাবে শুয়ে ফোন চাপতে লাগলাম। একটু পর উঠে ফ্রেশ হয়ে মোবাইল আর হেডফোনটা নিয়ে ছাদে চলে এলাম। আজ বাসায় কেউ থাকবে না, একটু শান্তিতে গেম খেলা যাবে। একটু পরে আবার আম্মু এলো। পেয়েছিস আজকে ফ্রি দিন, সারাদিন শুধু মোবাইল টিপবি, কেউ কিছু বলবে না। সেটাই তো ভাবছি। যদি খাবার ইচ্ছা করে বা পেটের টান পড়ে, তাহলে একটু কষ্ট করে নিচে গিয়ে খেয়ে আসবেন। সেটা আর বলতে হবে না। আমি কি এখনো ছোট হচ্ছি? তুই আবার বড় হয়েছিস, এখনো ডেকে ডেকে নেওয়া লাগে খাবার জন্য। হয়েছে, তোমরা যাও তো, আমার খাওয়ার ইচ্ছা হলে খেয়ে নেব। তোর তো সেই ইচ্ছে কোনোদিনই হবে না, শুধুই ফোনে গেম খেললে পেট ভরে যাবে। তোমরা যাবে কখন? এখনই বেরিয়ে পড়বো। এত সকালে তোমাদের জন্য মেয়ের অফিস খুলে বসে আছে, তোমাদের মেয়ে দেখানোর জন্য। সেই চিন্তা তোকে করতে হবে না, তোর তো ঘুম ভাঙে বেলা 11টায়। হয়েছে, তোমরা যাও এখন। একটু শরীরের দিকে তাকিয়ে খাবার খেয়ে নিস, দিন দিন শুকিয়ে কাঠ হচ্ছে। বলতে বলতে চলে গেল। আমিও খেলায় মন দিলাম। আম্মু, ভাইয়া আর আব্বু চলে গেল ভাইয়ার জন্য মেয়ে দেখতে। আমার সকালের খাবার খেতে খেতে গেলাম বেলা 12টায়। মজাই অন্যরকম। আজ কলেজে যাইনি। দুপুরে গোসল করে বিছানায় গাটা ছেড়ে দিয়ে কিছুক্ষণ শুয়ে রইলাম। কখন যে ঘুমিয়ে গিয়েছি সেটা আমার মগজে নেই। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখি আম্মুরা চলে এসেছে। আম্মু, কখন এলে তোমরা? একটু আগে। ভাবিকে কেমন দেখলে? তোর চাওয়াতে যে সমস্যা হচ্ছিল, আবার বলাতে সে একই সমস্যা আছে। এরকম করছো কেন? কি রকম করছি? আমাকে বলবে না? আমার প্রয়োজন মনে হচ্ছে না। আচ্ছা, না বললে ভাইয়া কোথায়? জানি না। তুই কি ভাত খেয়েছিস? হ্যাঁ, খেয়েছি। কোথায় যতগুলো রেখেছিলাম ততগুলো আছে, তাহলে খেলি কোথা থেকে? খেয়েছিলাম। বলো না ভাইয়া কোথায়? রুমে আছে হয়তো। আমি এখান থেকে সোজা ভাইয়ার রুমে চলে এলাম। এসে দেখি ভাইয়া শুয়ে আছে, হয়তো ঘুমাচ্ছে। কি রে, শ্বশুর বাড়ি থেকে কে এসে ঘুমাতে শুরু করলি, নাকি স্বপ্নেও বউকে দেখছিস? কি রে, সত্যি সত্যি ঘুমিয়ে গেলি নাকি? দেখ, এখন কানের কাছে একদম বক বক করবি না, একটু ঘুমাতে দে। তার মানে তুই ঘুমাসনি? তোর তাহলে ঘুমিয়েও শান্তি আছে? ভাবির ছবিটা একটু দেখা। কোনো ছবি আনিনি। মিথ্যে কেন বলছিস? দেখা না একটু, ফুরিয়ে যাবে না তো। এই যে নে, দেখ। ভাইয়ের বালিশের তলা থেকে ছবি বের করে দিয়ে তাহলে ভাবির ছবি বালিশের তলায় নিয়ে ঘুমানো হচ্ছে। বাহ, ভালোই। বেশি বক বক না করে ছবিটা দেখে আবার রেখে যাস। এখানে ভাবি কোনটা? পিছন থেকে যে গলা জড়িয়ে ধরে আছে। ওটাই তাহলে ভাবি? আরে, আগে বলতে তো দিবি। হ্যাঁ, বল। ওটা হচ্ছে ওর বোন, আর যাকে জড়িয়ে ধরেছে ওটাই হচ্ছে। থাক, আর বলতে হবে না, বুঝতে পেরেছি। কিন্তু এখানে ওর বোনের ছবি দিল কেন? এইটা ছাড়া আর কোনো ছবি নেই। ও, দেখতে তো মাশাআল্লাহ। তাই এটাই কি ফাইনাল? হ্যাঁ, কিছুদিনের মধ্যেই বিয়ের তারিখ ঠিক করবে। এত তাড়াতাড়ি? কোথায় এত তাড়াতাড়ি, এটা আরো দেরি হয়ে গেল। তোমার আর তর্স হইছে না? তোর ছবি রেখা হয়েছে? হয়েছে। তাহলে ছবিটা রেখে যা এখন। আচ্ছা, যাচ্ছি। মনে হচ্ছে ছবিটা আমি নিয়ে যাচ্ছি। আমি পকেট থেকে মোবাইলটা বের করে একটা ফটো তুলে নিলাম। ভাইয়ার বালিশের কাছে ছবিটা রেখে আমি আমার রুমে চলে এলাম। এই মেয়েটাকে তো আমি আগে দেখেছি, ভাবির বোন। আমরা এক কলেজে একই ক্লাসে পড়ি, কখনো সামনাসামনি দেখিনি বা কথাও হয়নি, তাই একটু চিনতে সমস্যা হচ্ছে। আর এমনিতেও মেয়েদের সামনেই যেতাম না। একটু পর বন্ধুদের ফোন আসাতেই বেরিয়ে পড়লাম খেলার উদ্দেশ্যে। দেখতে দেখতে বেশ কয়েকটা দিন পার হয়ে গেল। এর মাঝে ভাইয়ার বিয়ের তারিখ ঠিক হয়ে গিয়েছে। বেশ ভালোই লাগছিল। সামনে একটা অনুষ্ঠান আছে বলে, কিন্তু আনন্দটা বেশিক্ষণ থাকবে না। যখনই মনে পড়ল শরীরের কথা, আবার মনটা বেদনায় ভরে গেল। অনুষ্ঠানে তো অনেক আত্মীয় স্বজন আসবে। আমার এই চেহারা নিয়ে তাদের সামনে যেতেও লজ্জা লাগে। ভাইয়ার বিয়ের আর মাত্র 6 দিন বাকি আছে। ভাবলাম এই 6 দিনেই শরীরের যত্ন নিয়ে ঠিকমতো খাওয়া দাওয়া করে একটা ভাবে আসতে হবে। কিন্তু এই 6 দিনে কি করা যায়? তবু চেষ্টা করতে তো সমস্যা নাই। এই 6 দিনের প্রস্তুতিটা সম্পূর্ণভাবে শেষ হলো। সকাল দুপুর রাতে 3 বেলায় মুখে সাবান, ফেস ওয়াশ,
ইত্যাদি ঘষতে ঘষতে যেন মুখের খোসা উঠে গেছে। এখন মনে হচ্ছে আরও কিছুদিন সময় পেলে ভালো হতো, কিন্তু যখন সময় থাকে তখন মনে হয় সময় তো আছেই, পরে করব। এইভাবে সকাল সাজে ঘষতে ঘষতে বিয়ের দিন চলে এলো। বেআইন তো একটা পেয়েছি, কিন্তু ওনার সামনে যেতেই তো লজ্জা করবে। যাই হোক, সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। দেখি অনেকেই এসেছে। বাসাটা খুব সুন্দর করেই সাজানো হয়েছে। একটু সকাল সকালে যেতে হবে। একে একে সবাই তৈরি হয়ে গিয়েছে বরযাত্রীর যাওয়ার জন্য। আমার একবার মনে হচ্ছে যাব না, আবার মনে হচ্ছে যাব, কি করব কিছুই বুঝতে পারলাম না। শেষমেশ বন্ধুদের জোরাজোরিতে যেতেই হলো। 1.5 ঘন্টা জার্নির পর প্রভু ভাবিদের বাসার সামনে এসে থামলা। কেমন যেন আনইজি ফিল করছে, এত মানুষের সামনে যেতে হবে এটা ভেবে। কিরে, তুই কি গাড়ির মধ্যে থাকবি নাকি নিচে আসবি? আমি না গেলে হয় না? শালা পাগল হলি নাকি? হ্যাঁ, দেখ, আমার যেতে ইচ্ছে করছে না। দ্রুত নেমে আয়। আর যাচ্ছি তো স্যার। তাড়াতাড়ি আয়, দেখ না কত সুন্দর সুন্দর মেয়েরা এসেছে। তোর তো শুধু এক ধান্দা, তাই না? ওই তোর নাকি একটা বেআইন আছে? আছে তো। কোথায়, একটু আলাপ করিয়ে দিবি? আমি তো এখনো দেখিনি, তোর সাথে কিভাবে আলাপ করিয়ে দেব? শালা এখনো নিজের বেআইনের সাথে আলাপ করিসনি? পাবো কোথায় যে আলাপ করব? তোরা কি এখানে দাঁড়িয়ে কথা বলবি নাকি ভিতরে যাবি? হ্যাঁ, চল। একটু আগে ভাইয়াকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে গিয়েছে। সবাই গেটের সামনে আনন্দ করছে। সাগর আর রাহাত গিয়েছে, আমাকেও নিয়ে গিয়েছিল। আমি আস্তে করে ওখান থেকে চলে এসেছি। গেটের ঝামেলা মিটিয়ে সবাই ভিতরে প্রবেশ করলো। আমিও আস্তে আস্তে ভেতরে চলে এলাম। সবার থেকে আলাদা হয়ে বেরোচ্ছি। শালার এখন মনে হয় আমিও যদি ঠিকমতো খাওয়া দাওয়া করতাম, শরীরের যত্ন নিতাম, আমিও সবার সামনে গিয়ে আনন্দ করতে পারতাম। চেহারা খারাপ হলে যে কারোর সামনে যাওয়া যাবে না সেটা কিন্তু না। আমার নিজের কাছেই ভালো লাগে না, শুধু মনে হয় লোকে কি বলবে, লোকে কি বলবে, এটা ভেবেই আরও বেশি খারাপ লাগে। যাই হোক, আমি আমার মতো এক পাশে একটা চেয়ারে বসে আছি। হঠাৎ দেখি সাগর আর রাহাত 3টা মেয়ের সাথে কথা বলতে বলতে আমার এদিকে আসছে। আর ওই 3টা মেয়ের মধ্যে একটা হচ্ছে আমার বিয়াইন, মানে ভাবির বোন। বোনের বিয়ের জন্য অনেক সুন্দর করে সেজেছে, যে কেউ দেখলে প্রেমে পড়ে যাবে। আমি বুঝতে পারলাম না এদিকে আসছে কেন, আর ওরা এদের সাথে যোগ হলো কিভাবে। আমি পকেট থেকে মোবাইলটা বের করে মাথা নিচু করে ফোনটা চাপতে লাগলাম। আমার কেমন জানি ভয় ভয় লাগছে। কোথায় কোথায় বেড়াচ্ছিস তুই? হ্যাঁ, এই তো এখানেই ছিলাম। তোর ভাইয়ের বিয়ে আর তুই পালিয়ে বেড়াচ্ছিস? আমি কোথায় পালিয়ে বেড়াচ্ছি, আমি তো এখানেই। হয়েছে, এ হচ্ছে সাদিয়া, যে আমার সাথে হতে একই কলেজে পড়ে। আর এটাই তোর বেআইন, মানে তোর ভাবির বোন। একবার তাকিয়ে আবার মাথাটা নিচু করে নিলাম। আর সাদিয়া, তুই দেখতে চেয়েছিলি না তোর বিআইকে? এই যে এটাই। আমাকে দেখিয়ে 3টা মেয়ে আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে। এই হচ্ছে সাদিয়া, যে আমার সাথে হতে একই কলেজে পড়ে। আর এটাই তোর বেআইন, মানে তোর ভাবির বোন। একবার তাকিয়ে আবার মাথাটা নিচু করে নিলাম। আর সাদিয়া, তুই দেখতে চেয়েছিলি না তোর বিআইকে? এই যে এটাই। আমাকে দেখিয়ে 3টা মেয়ে আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে। সাদিয়া, দেখ তোর বিয়েকে দেখতে চেয়েছিলে না, দেখ। আমার দেখা হয়ে গেছে, চল এখন, তোরা থাক, আবার দেখা হবে। আচ্ছা, ওরা 3জন হাসতে হাসতে চলে গেল। নিজের কাছে অনেক খারাপ লাগছে। কি রে, তোর আবার কি হলো রে? তোরা ওদের এখানে আনলি কেন? ওরাই তোকে দেখতে চাইছিল। ওরা বলল আর তোরা নিয়ে এলি? তুই এরকম করছিস কেন? আচ্ছা বাদ দে, তোরা হাঁটাহাঁটি কর, আমি এখানে আছি। এখানে থাকবি মানে? চল ওইদিকে। না, তোরা চা, আমার ভালো লাগছে না। তোর ভালো লাগে কোনটা একটু বলবি? কিছুই ভালো লাগে না, তোরা যা, আমি এখানে আছি। ওরা আর কথা না বলে চলে গেল। আমি আমার মতো বসে আছি। হঠাৎ দেখি সাদিয়া অন্য একটা মেয়েকে আমায় ইশারা করে দেখাচ্ছে। আমি ওদিকে আর না তাকিয়ে নিচের দিকে তাকিয়ে রইলাম। অনেক খারাপ লাগছে নিজের কাছে। আমি ওখান থেকে উঠে অন্য এক সাইডে এসে আম্মুকে ফোন দিলাম। হ্যালো আম্মু, আমার এখানে একদমই ভালো লাগছে না। কেন, কিছু হয়েছে? একটু শরীর খারাপ লাগছে। তাহলে ওখানেই কাউকে বললে একটা রুমে গিয়ে রেস্ট নেই, ঠিক হয়ে যাবে। না, আমি বাসায় চলে আসছি। পাশে আসবি মানে? সবাই একসাথে গিয়েছিস, তুই একা চলে আসবি? আমার ভালো লাগছে না, আমি বাসায় চলে আসছি। তোকে বললাম ওখানে একটু রেস্ট নিতে। আমি পারবো না, আমার ভালো লাগছে না, আমি চলে আসছি।
তোর যা ভালো মনে হয় তাই কর, আমার একটা কথাও বল, তুই শুনবি না। আমি ফোনটা রেখে দিয়ে বাইরের দিকে রওনা দিলাম, কাউকে না জানিয়ে। বাসায় এসে কলিং বেল দিতেই দরজা খুলে দিলেন। আমি রুমে এসে কাপড় চেঞ্জ করে নিলাম। ওখানে আরেকটু থাকলে হয়তো আমি দম বন্ধ হয়ে মারা যেতাম। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে সোজা বিছানায় চলে গেলাম। কি আর করব, কিছুক্ষণ শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গেলাম। হঠাৎ করে ঘুম থেকে লাফিয়ে উঠলাম, কারণ স্বপ্নেও সেই বিয়ে বাড়িটাই দেখেছি। আমি আর সাদিয়া একসাথে বসে খাবার খাচ্ছি। এটা কি সহ্য করা যায়? যার জন্য বাড়িতে এসে ঘুমিয়ে আছি, এখানেও সেই একই দৃশ্য। বাল, এখন দেখছি স্বপ্নেও বাস্তব দেখতে শুরু করেছি। যেটা বাস্তবে অসম্ভব ছিল, সেটা স্বপ্নে সম্ভব করে দিল। যাক, ভালোই হয়েছে। বিছানা থেকে উঠে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে ফোনটা হাতে নিয়ে দেখি অনেকগুলো মিসড কল, যার মধ্যে সাগর, রাহাত আর ভাইয়ার ফোন এসেছে। আমি যখন ঘুমিয়েছিলাম তখন এসেছিল। আমি ফোনটা হাতে নিয়ে ছাদে চলে এলাম। ভাইয়াকে ফোন দিতে যাব, তখনই ভাইয়ার ফোন আসলো। কোথায় তুই? আমি বাসায় চলে এসেছি। কাউকে কিছু না জানিয়ে বাসায় গিয়েছিস কেন? আমার ভালো লাগছিল না। একবার বলে তো যেতে পারতি। আর কতবার ফোন দিলাম, তোর কোনো খোঁজেই নেই। আমি ঘুমিয়েছিলাম। কত দূর তোরা? চলে আসছি, সবাই গাড়িতে। ভাবিদের বাসা থেকে কেউ আসছে? হুম, কে কে আসছে? আমার নানু, শাশুড়ি আর কে কে যেন, আমি ভালো মতো চিনি না। ও আচ্ছা, আয়। ফোনটা রেখে ছাদে একাই বসে রইলাম। একটু পরে দেখি ভাইয়াদের গাড়ি ভিতরে ঢুকলো। দেখতে দেখতে অনেক লোকজন জড়ো হয়ে গেল। আমি আর নিচে গেলাম না, ছাদে বসে রইলাম। সবাই মিলে ভাইয়া আর ভাবিকে গাড়ি থেকে নামিয়ে ভিতরে নিয়ে গেল। আমি ছাদের এক কোণে দাঁড়িয়ে দেখলাম। একটু একটু পরেই ছাদে কারো আসার আওয়াজ পেয়ে পেছনে তাকিয়ে দেখি সাগর আর রাহাত। শালা কিছু না বলে চলে আসলি কেন? আমার ভালো লাগছিল না, তাই চলে এসেছি। চলে আসছিস ভালো কথা, কিন্তু কাউকে বলে তো আসতে পারতি। কত খুঁজেছি তোকে জানিস। আমি সরি রে, বুঝতে পারিনি। তুই তো এখনো কচি খোকা আছিস, তাই কিছু বুঝতে পারছিস না। হয়েছে, চুপ কর। আর আমরা চলে যাচ্ছি। এখনই চলে যাবি? এখন তো আর কোনো কাজ নেই, আর কালকে কলেজে আসিস, কলেজে দেখা হবে। আচ্ছা। ওরা দুজন চলে গেল। এখন ছাদে লোক আসতে শুরু করেছে। আমি আর কিছুক্ষণ ছাদে থেকে নিচে এলাম। নিচে এসে দেখি অনেক লোকজন। আমি রুমে চলে এলাম। সন্ধ্যায় ভাইয়া আমার রুমে এলো। কিরে, কি অবস্থা তোর? এই তো। কি হয়েছে তোর? কই কিছু না তো। তাহলে তখন চলে আসলি কেন? তখন ভালো লাগছিল না, তাই চলে এসেছিলাম। তো কাউকে বলে আসলে কি হতো? সবাই যার যার কাজে ব্যস্ত ছিল, তাই ভাবলাম কাউকে বিরক্ত না করে ভালো হবে। ভাবির কাছে যা, আগে তোর কান টেনে লম্বা করে দেবে। কেন? ভাবির আবার কি হলো? তুই কাউকে না বলে চলে আসাতে ভাবি রেগে আছে। ব্যাপার না, ভাবিকে বুঝিয়ে বললেই সব কিছু বুঝবে। আমি অনেক বলেছি, কিন্তু কিচ্ছু শুনিনি। শুধু এক কথা, তুই কাউকে না বলে চলে আসলি কেন? ভাবি কোথায় এখন? রুমে আছে হয়তো। আচ্ছা, আমি একটু পরে গিয়ে দেখা করে আসবো। আচ্ছা। একটা কথা বলবো? কি? তুই তো ভাবির ব্যাপারে সব কিছুই জানিস। হ্যাঁ জানি। আচ্ছা বলতো। ভাইয়া কিছু বললো না, আমি আবার বললাম আচ্ছা যা এখন। তবে একটু সাবধানে যাস। সেটা তোকে বলতে হবে না। ভাইয়া বাইরে চলে গেল। আমি সবসময় নিজেকে আড়াল করে রেখেছি। আমাকে সবাই ভুললেই বাঁচি। রাতে বাসা থেকে বেরিয়ে একটু দোকানে গেলাম। দোকান থেকে এসে সোজা ভাইয়া রুমে গিয়ে দেখি ভাবি বসে আছে। কেমন আছো? তুমি? আমার দিকে একবার তাকিয়ে আবার চুপ করে রইল। আমিও ভাবির সামনাসামনি সোফাতে গিয়ে বসলাম। কি হলো, কথা বলবে না? এখানে কি তোমার? আমি আমার ভাবিকে দেখতে এসেছি। তোমার কোনো ভাবি নাই। এই তো আমার সামনে বসে আছে। না, আমি তোমার ভাবি না। এখনো আমার উপর রেগে আছো? আমার ভালো লাগছিল না, তাই চলে এসেছি। ভালো না লাগলে চলে আসতে হবে? কাউকে বলতে পারতি না? আমি তো কাউকে তেমন চিনি না, আর সবাই যার যার কাজে ব্যস্ত ছিল। আমি তো ছিলাম, আমাকে বলতে পারতে। আচ্ছা, আমার ভুল হয়েছে, এরকম আর হবে না। আমি কিছু শুনতে চাই না, তুমি যাও এখান থেকে। আমি সরি বলছি তো। আমার কারোর সাথে কোনো কথা নেই। ভাবি দেখো তো এটা কি? চকলেট? এবার রাগ কমেছে? না। আমি তো জানতাম কারো প্রিয় জিনিস হাতে পেলে তার রাগ, অভিমান সব ভেঙে যায়, কিন্তু এখানে তো সেটা হলো না। তাহলে এতদিনে ভুল জেনেছি। আচ্ছা থাকো, আমি চলে যাচ্ছি। ওই দাঁড়াও, আমি তোমাকে একটা শর্তে মাফ করতে পারি। কি শর্ত?
এভাবে মাঝে মাঝে আমাকে চকলেট এনে দিতে হবে। আচ্ছা ঠিক আছে। এবার আমার কাছে এসো। কেন? আরে আসো তো, ভয় নেই। আমি ভাবির কাছে যেতেই আমার দুক আর টেনে দিল। ভাবি ব্যথা লাগছে তো? আদর করলেও ব্যথা লাগে বুঝি। আদরি যদি এরকম হয় তাহলে রেগে গেলে কি হবে? বুঝতেই তো পারছো। তাহলে এমন কোনো কাজ করো না যাতে আমি রেগে যাই। আচ্ছা ঠিক আছে। তুমি নাকি ঠিকমতো খাওয়া দাওয়া করো না? কে বললো তোমাকে? সবাই বলেছে। সবাই বলতে কে বলেছে? বলেছে যেই হোক, সেটা তোমাকে জানতে হবে না। হুম। আমি এসে গেছি এখন। সময় মতোই খেতে হবে। দেখি। শুধু দেখে বললে হবে না, খেতে হবে। আর না হলে না হলে কি? কান ধরে টেনে নিয়ে খাবার টেবিলে বসাবো। আমার পা দেখেছো? মানে? তুমি ধরার আগেই আমি পা দিয়ে দৌড়ে পালিয়ে যাব। তুমি তো দেখছি অনেক পাজি। হয়তো। তোমাকে সাহায্য করতে হলে আমার বোনকে লাগবে। কেন, তোমার বোনকে দিয়ে কি হবে? আমার বোনকেও বোমার সাথে বিয়ে দিব। তোমাদের সুন্দরী বোন আমার মতো সুটকিকে বিয়ে করবে না। সেটা আমি দেখব। তারপর দুই বোন মিলে তোমাদের দুই ভাইয়ের যে কয়টা শিরা বাঁকা আছে সেগুলো সব সোজা করব। পারবে না। তোমার বোনকে ঘুষি দিয়ে দাঁত ফেলে দেব। দেখা যাবে কি করতে পারো। কাল আসবে সাদিয়া। কাল? কেন, হাওয়া বেরিয়ে গেল নাকি দেবো সাহেব? আরে না। কি কথা হচ্ছে দুজনের? সেটা কি তোমাকে বলতে হবে? অবশ্যই। মোটেও না। ভাবি তোমার সঙ্গী চলে এসেছে। এবার তোমরা তোমাদের কাজ করো, আমি গেলাম। ওই দাঁড়া, আমাদের কাজ আছে মানে? কে শোনে কার কথা? এক দৌড়ে রুমের বাইরে চলে এলাম। আমার নিজের রুমে এসে ওভাবেই বিছানায় শুয়ে পড়লাম। কাল সাদিয়া আসবে ভেবেই বুকের বাম পাশটা কেমন যেন করে উঠল। অনেক আনন্দ হচ্ছিল, আমার পরক্ষণেই মনটা খারাপ হয়ে গেল। সাদিয়ার সামনেই আমি কিভাবে যাব? দেখি কাল আসুক, তারপর ভাবা যাবে। রাতে খাবার খেয়ে সে দিনের মতো ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে ফোনের আওয়াজে ঘুমটা ভেঙে গেল। ফোনটা হাতে নিয়ে দেখি সাগরের ফোন। হ্যালো, কি রে এত সকালে? কোথায় তুই? বাসাতে যাচ্ছি। কলেজে আসবি না? না রে, আজকে বোধহয় যাওয়া হবে না। দূর শালা। তোরা আজ কলেজে যাস না। কেন? আজ আমাদের বাসায় আয়। আজ তোদের বাসায় কি করব? আজ সাদিয়া আসছে আমাদের এখানে। তো আমরা এসে কি করব? থাক, তোদের আসতে হবে না বলেই ফোনটা কেটে দিলাম। দাঁড়া, তোদের কিভাবে আনতে হয় সেটা আমার খুব ভালোই জানা আছে। আমি রাহাতকে ফোন দিলাম। কিরে কোথায় তুই? বাসাতেই। কলেজে আসবি না? না রে, আজ যাওয়া হবে না। কেন? আজ সাদিয়া আরও কিছু মেয়ে আসবে আমাদের বাসায়। সত্যি? হ্যাঁ। তোর তো ঈদ লেগে গেল। ধুরু, সাগরকে বললাম আসতে, কিন্তু আসবে না। কেন? কি বলে? ওর নাকি কিসের কাজ আছে, তাই আসতে পারবে না। দাঁড়া আমি দেখছি। তোদের যদি এত সমস্যা হয় তাহলে আর আসতে হবে না বলেই ফোনটা কেটে দিলাম। আর টেনশন নেই, আগামী 20 মিনিটের মধ্যে ওরা দুজন আমাদের বাসায় চলে আসবে। আর এর মূল কারণ হচ্ছে রাহাত। মধুর সন্তান দিয়ে দিয়েছি, এখন মৌমাছি একাই চলে আসবে। আমি উঠে বাথরুমে গিয়ে প্রাকৃতিক কাজগুলো সেরে নিলাম। নিচে এসে দেখি সবাই আছে, আর অনেক খাবারও রান্না হয়েছে। আমার আশা দেখেই সবাই চুপ হয়ে গেল। আমি ব্যাপারটা বুঝতে পারলাম না, আমাকে দেখে ওদের কথা বলা বন্ধ হয়ে গেল কেন? যাই হোক, এত খাবার। তোমাকে বলেছিলাম না আজ আমার বাসা থেকে লোক আসবে, তাদের জন্যই এসব। খাবারগুলো শুধু দেখবে, কেন? তোর খাবার মরদ নেই। কে বলেছে? আমি বলছি। দেখবে আমি কি করতে পারি। তুই কি করতে পারিস তা আমার খুব ভালো করে জানা আছে। আমি কথা বেশি না বলে খাবার বেড়ে নিয়ে খেতে শুরু করলাম। সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। রান্নাটাও ভালো হয়েছে। খেতে খেতে অনেক খাবার খেয়ে নিলাম। আমার জীবনে এত খাবার কখনো খাইনি। আমার জীবন বললে ভুল হবে, জীবনটা কয়দিনের। মানে আমি এই প্রথম এত খাবার খেলাম। খেয়ে সোজা হতে পারছি না, বাস্তবে এত খাই না। কোনো মতে খাবার শেষ করে উঠতেই আম্মু, ভাবি, ভাইয়া সবাই একসাথে হেসে উঠল। সবাই একসাথে হেসে উঠাতে বেশ চমকে উঠলাম। সবাই এমনভাবে হাসছে যেন বিশ্ব জয় করে এসেছে।
পাগল হয়ে গেলে নাকি সবাই? তুই তাহলে ফাঁদে পা দিলি কিসের ফাঁদ? তোর খাওয়ানোর জন্য। মানে বুঝলাম না। তুমি নাকি খাবার খাও না, তাহলে এতগুলো খেলে কিভাবে? আমার তো বিশ্বাস হচ্ছে না যে ও এগুলো খাবার খেলো না। দেখতে হবে না বুদ্ধিটা কার ছিল? আমার মাথায় কিছুই ঢুকছে না। কেউ একটু খোলাসা করে বলবে? তোকে খাওয়ানোর জন্য তোর ভাবি একটা প্ল্যান করেছিল। কিসের প্ল্যান? তোর ভাবি থাক আম্মু, আমি বলছি। আমি আম্মুর থেকে সব শুনেছি যে তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো না, আর এটাও জেনেছি যে তোমার জেদটা একটু বেশি। আমি এটাই কাজে লাগিয়েছি। মানে? কোনো মানে না, আমি আম্মুকে বলেছিলাম যাতে তোমাকে রাগিয়ে দেয়, আর এটাই হলো তুমি রাগ করে জেদের বসে কতগুলো খাবার খেয়ে নিলে। তার মানে তোমরা তখন এই বিষয় নিয়ে কথা বলছিলে, আর আমি আসাতেই সবাই চুপ হয়ে গেল? হুম। এটাই শেষ, আর পারবে না। দেখা যাবে। আমি আর ওখানে এক মুহূর্ত থাকলাম না। আমার সাথে এত বড় বাটপাড়ি! আমি উঠে যেই সিঁড়ির কাছে আসছি, তখনই পেছন থেকে কারো ডাক পড়ল। তাকিয়ে দেখি সাগর আর রাহাত হাজির। তোরা নাকি আসবি না? তাহলে আসলি কেন? এই যে আছে না একটা, জোর করে ধরে আনলো। এসেছো ভালো হয়েছে, আমিও তোমাদের আসতে বলতে চেয়েছিলাম। আমরা চলে এসেছি। আচ্ছা ভিতরে যাও। আমরা ভিতরে চলে এলাম। সাদিয়ার সাথে আরো কিছু মেয়ে আসার কথা। ও, এবার বুঝতে পারছি। কি? তুই এত জোর করছিলি কেন এখানে আসার জন্য? তাহলে এই ব্যাপার, তাই না? তোর কাছে যদি তখনই বলতাম তাহলে তুই আসতে না। আচ্ছা, তুই কি কখনো ভালো হবি না? সব সময় মেয়েদের পেছনে ঘোরা, তাই না? তোদের মতো নাকি নিরামিষ? নিরামিষ কাদের বললি তুই? তোদের বললাম, তাছাড়া আর কাকে বলবো? এটা তুই ঠিক করিস না। তুই একদিন এই মেয়েদের চক্রে ফেসে যাবি, বুঝছিস? ও তো ফেসে গেছে। কেমনে? মেয়েগুলো আসছে না। মানে? মানে টানে কিছুই না, তোদের আনার জন্য ওটা বলেছিলাম। ঠিক হয়েছে। আমি জানতাম যে রাহাতকে যদি বলি আমাদের বাসায় ময়দা সুন্দরী আসবে, তাহলে রাহাত ডানা ছাড়াই বেসে চলে আসবে, আর রাহাত আসলে সাগরকে নিয়েই আসবে। তার মানে 10 হাজারে। আমি এক দৌড়ে ওয়াশরুমে চলে গেলাম। ওরা দরজা ধাকাচ্ছে বাইরে থেকে। একটু পর আর কোনো সাড়া পেলাম না। আস্তে করে দরজা খুলে দেখি কেউ নেই। বাইরে এসে দেখি ওরা নিচে আর সাদিয়ারাও চলে এসেছে। আমি নিচে গেলাম না, রুমেই বসে রইলাম। হঠাৎ সাগর আর রাহাত ভিতরে ঢুকে এলো। এখন কি করব? ফাইজলামি করিস না, ভালো লাগছে না। ভাবি চলে এসেছে, এখন সবকিছুই ভালো লাগবে। ভাবি মানে? ভাবি মানে সাদিয়া, আর সাদিয়া মানে ভাবি, সিম্পল। এখন বাল পাকনামো করবি না। এখানে আবার ওসব আসলো কেন? দেখ, আর যাই করিস আপাতত কোনো মেয়েকে নিয়ে আমার সাথে ফাইজলামি করবি না। সেটা সময় হলেই বুঝতে পারবি। সেটা বললাম, মাথায় রাখিস। হ্যাঁ, থাকবে। চল নিচে যাই। এখন না। এখন না মানে? সবাই নিচে আর আমরা এখানে বসে থাকবো? আমি বুঝি তো, তুই যাবি হচ্ছে সাদিয়ার জন্য, তাই না? আরে না, সাদিয়া তো সাকিবের বউ, আর আমাদের ভাবির দিকে তাকিয়ে লাভ নেই। দেখ, আর কিছু বলতে না দিয়ে হাত ধরে টেনে বাইরে নিয়ে গেল। নিচে যাওয়ার পর সাদিয়া আমার সাথে স্বাভাবিকভাবেই কথা বলছে। অবাকই হলাম। কেমন আছেন বিআই সাহেব? ভালো, আপনি কেমন আছেন? দেখতেই তো পারছেন। তা কাল আমাদের বাসা থেকে কাউকে না বলে চলে আসলেন কেন? এমনি, ভালো লাগছিল না। হয়েছে, আর বলতে হবে না, আমি জানি। জানলেই ভালো। আমি আর কথা বাড়ালাম না। আমার পুরা শরীরে যেন শরীর কম্পন হচ্ছে। এমনিতেই মেয়েদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারি না, আর ভালো লাগার মানুষের সামনে তো আরও না। হ্যাঁ, আমি সাদিয়াকে পছন্দ করে ফেলেছি। এরপর থেকে সাদিয়া আমার সাথে ভালোভাবেই কথা বলে। হাসি ঠাট্টা মজা মাস্তি সব কিছুই স্বাভাবিকভাবেই করতে লাগলো। বিআই বিআইনের যেমন সম্পর্ক হওয়া উচিত সেরকমই চলতে লাগলো। সাদিয়ার সাথে এভাবে কথা বলতে বলতে ওর সাথে অনেক ফ্রি হয়ে গিয়েছি। এখন আর সাদিয়ার সাথে কথা বলতে গেলে আর কাঁপাকাঁপি করে না, কিন্তু অন্য কোনো মেয়ের সামনে গেলেই দাঁড়িয়ে চায়। গায়ের লোম। আমি ধীরে ধীরে
সাদিয়ার প্রতি আরও দুর্বল হতে শুরু করেছি। ওকে ভালোবাসতে শুরু করেছি। কথা বলতে বলতে সাদিয়া এখন এতটাই ফ্রিভাবে কথা বলে যে মাঝে মাঝে মনে হয় সাদিয়াও আমাকে ভালোবাসে, কিন্তু বলতে পারে না। আমার মতোই আমি যে সাদিয়াকে পছন্দ করি বা ভালোবাসি সেটা রাহাত, সাগর ওরা দুজনেই জানে। হঠাৎ একদিন কলেজে থাকা অবস্থায় একটা ছেলে এসে সাদিয়াকে প্রপোজ করে। ছেলেটা আমাদের ক্লাসমেট। সাদিয়া তেমন কোনো প্রতিক্রিয়া দেখায় না। এমন মনে হলো যে সাদিয়া প্রপোজালটা গ্রহণ করে নিয়েছে। ছেলেটা একদমই ভালো না, অনেক মেয়ের জীবন নষ্ট করেছে। দেখেই মেজাজটা চরম আকারে বিগড়ে গেল। আমি, সাগর আর রাহাত তখনই সাদিয়াদের কাছে চলে এলাম। কি হচ্ছে এখানে? কোথায় কি হচ্ছে? সিজান, একটু এদিকে আসবি? ওই ছেলেটার নাম সিজান। আমি সিজানকে সাথে নিয়ে একটু সাইডে চলে আসলাম। তুই সাদিয়াকে প্রপোজ করেছিস কেন? ভালো লাগে তাই করেছি। কেন, তাতে কি হয়েছে? শোন, যা করেছিস করেছিস, সাদিয়ার পিছন ছেড়ে দিবি। তোর গোলাম পেয়েছিস যে তোর কথা মতো চলবো? গোলাম না, তাকে আমি সাদিয়াকে পছন্দ করি। পছন্দ করিস তো ভালো কথা। তুই তোর রাস্তায় চল আর আমি আমার রাস্তায়। তুই সাদিয়ার থেকে দূরে দূরে থাকবি। তুই কে রে, তোর কথা মতো চলবো? আমার কথা মতো চলতে হবে না, তুই যার কথা মতো চলতে পারিস তাকেই বলবো। কাকে বলবি? তুই কার ভয় দেখাস আমাকে? দাঁড়া। আমি তখনই আমার পকেট থেকে মোবাইলটা বের করে ভাইয়াকে ফোন দিলাম আর সব ঘটনা খুলে বললাম। ভাইয়া তখনই কিছু বড় ভাইদের ফোন করে বলে দিল। একটু পরে দেখি কলেজের কয়েকটা সিনিয়র ভাই আমাদের দিকে আসছে। আমাদের কাছে এসে কোনো কথা না বলে সিজানের কলার ধরে টেনে নিয়ে গেল। ওইদিকে সাদিয়া, সাগর আর রাহাতের কথা। ওই ছেলেটা তোকে প্রপোজ করলো আর তুই সেটা গ্রহণ করে নিলি? কোথায় গ্রহণ করে নিলাম? আমরা তো তাই দেখলাম যে তুই ছেলেটাকে কিছুই বললি না। আরে এটা তো কমন ব্যাপার। এরকম অনেক আছে আমার কাছে। এইসব ক্ষণিকের মোহ। কিন্তু একজন তোকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছে রে। কে সে? তোর কাছের মানুষ একজন। আরে কে বলবি তো? সাকিব। মানে? সাকিব তোকে ভালোবাসে। ও তোকে বলতে ভয় পেত যদি তুই ওর সাথে কথা বলা বন্ধ করে দিস। কিন্তু সাকিব, আমার তো বিশ্বাসই হচ্ছে না। সত্যিই তোকে ভালোবাসে। জানি যে ও একটু দেখতে খারাপ, কিন্তু ভালোবাসাটা চেহারা দিয়ে হয় না রে। ভালো একটা মন লাগে, যেটা ওর আছে। আচ্ছা, ওকে আমার সামনে এসে বলতে বলিস, তারপর ভেবে দেখবো। ও তোর সামনে আসতে ভয় পেত, কিন্তু তুই ওর সাথে ফ্রি হয়ে কথা বলাতে এখন একটু কথা বলে তোর সাথে। আচ্ছা, আমরা বলবো, কিন্তু তুই ওকে কষ্ট দিস না প্লিজ। ওকে আমার সামনে এসে বলতে বলিস। আচ্ছা। তারপর সাগর আর রাহাত ওখান থেকে চলে আসে আমার কাছে। তুই কি সারিয়াকে ভালোবাসিস? তোরা জানিস না? যেটা বলছিস সেটার উত্তর দে। হুম। সারিয়াকে আপন করে যাস তো? কিন্তু কোনো কিন্তু না। তুই গিয়ে সাদিয়াকে তোর ভালোবাসার কথাটা জানাতি। আমি পারবো না। পারবি না মানে? সাদিয়ার পিছনে অনেক ছেলে পড়ে আছে। যেদিন তোর সামনে দিয়ে অন্য কেউ সাদিয়ার হাতে হাত রেখে ঘুরে বেড়াবে, তখন বুঝবি কেমন লাগে। কিন্তু সাদিয়া যদি আমাকে ফিরিয়ে দেয়? আমরা সাদিয়াকে তোর কথা সব কিছু বলেছি। কি? কাজটা কিন্তু ঠিক করিসনি। চুপ হারামি, আর কত অপেক্ষা করবি তুই? জানি না। আমরা সব কিছু বলে দিয়েছি। সব শুনে সাদিয়া। কি বলেছে? আরে বলছি, সাদিয়া তোকে নিজে গিয়ে ওকে তোর ভালোবাসার কথাটা বলতে বলেছে। কিন্তু চুপ কর, আর কোনো কথাই শুনতে চাই না। তুই সাদিয়াকে তোর মনের কথা জানাতে চাইলে জানিয়ে দিবি, আর না হলে ওর পিছনে ঘোরা ছেড়ে দিবি। এভাবে পুত করলে হবে না। যা করবি ঝনাত ফসক। কিন্তু আমার তো ভয় করছে। তোর রাগের গোষ্ঠীর পিণ্ডি। কিন্তু কিভাবে বলবো? সেটা আমরা ব্যবস্থা করব। তাহলে ঠিক আছে, কিন্তু আবার কিন্তু? আরে তোর থেকে কত খারাপ ছেলেরা সুন্দর সুন্দর মেয়ের সাথে প্রেম করে, আর তুই? আমি আর কথা বাড়ালাম না। সেদিন রাতে আর ঘুম হয়নি ঠিক মতো। শুধু একটা কথাই মাথায় ঘুরপাক খাচ্ছিল, সাদিয়া কি বলবে। পরের দিন কলেজে এসেই সাগর সাদিয়ার কাছে গিয়ে কথা বলল, আর আমার কাছে এসে বলল কলেজ শেষে কলেজের পিছনে সাদিয়ার সাথে দেখা করতে। আমি আর কিছু না ভেবে রাজি হয়ে গেলাম। ক্লাসে সাদিয়া আমার দিকে অনেকবারই তাকিয়েছে। ক্লাস শেষ করে বন্ধুরা একসাথে বের করলাম।
সাগর আর রাহাত আমাকে ধরে নিয়ে কলেজের পিছনে দিয়ে আসলো। একটু পর সাদিয়াও আসলো। আমার আবার দাঁড়িয়ে যাচ্ছে। ভয়ে শরীরের লোম কাঁপাকাঁপিও করছে। শরীরের রক্ত চলাচলের গতিটাও বেড়ে যাচ্ছে। অবশেষে সাদিয়া আমার সামনে এসে হাজির হলো। বলো। আমি আসলে জানি না সাগর তোমার কাছে কি বলেছে, কিন্তু ও যাই বলুক একটা কথা সত্যি, আমি তোমাকে পছন্দ করি। বলেই হাঁটু গেড়ে বসে হাত বাড়িয়ে দিলাম সাদিয়ার দিকে। জানি তোমার পিছনে অনেক ভালো ছেলে লাইন দিয়ে পড়ে আছে, তবুও আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। প্রথম যেদিন ভাবির ছবির সাথে তোমাকে ভালো করে দেখেছি সেদিনই তোমাকে ভালো লেগেছে। এইটুকু বলাতেই সাদিয়া এক ঝটকায় আমার হাতটা ছাড়িয়ে নেয়। কি হলো? কি হলো? এখনো বুঝতে পারছিস না? ওয়েট, এখনই বুঝতে পারবি। একটা লাগিয়ে দিল। আমি খুব একটা অবাক হলাম না, কারণ রাতে আমি দুটার জন্যই প্রস্তুতি নিয়েছি। এবার বুঝতে পেরেছিস? মাথা নিচু করে আছি। কি ভেবেছিস তোর সাথে ভালোভাবে কথা বলেছি বলে, ভালো ব্যবহার করেছে বলে তোর প্রস্তাবে আমি রাজি হয়ে যাব? এতই যদি জানিস যে আমার পেছনে অনেক ভালো ছেলে লাইন দিয়ে পড়ে আছে, তাহলে তুই এটা ভাবলি কি করে যে ওই ভালো ছেলেদের পাত্তা দেই না আর তোকে পাত্তা দেব? নিজের চেহারাটা আয়নায় দেখেছিস? চেঙ্গিস খান, যেন ফু দিলেই উড়ে যাবে। তুই আমার আপুর দেবর বলে তোর সাথে কথা বলি, না হলে তোর মতো ছেলেদের দিয়ে আমি তোকে সবার সামনে থাপ্পড় মারতে পারতাম। কিন্তু তুই দুলাভাইয়ের ভাই, দুলাভাইয়ের কলেজে এখনো অনেক সম্মান আছে। এখনো দুলাভাইয়ের কথায় কলেজের ছাত্রছাত্রী উঠে আর বসে, শুধুমাত্র তার মান রক্ষা করার জন্য এখানে নিয়ে আসা। আমার তো শুনেই মাথা গরম হয়ে গেছিল কাল। যাই হোক, তোর সাথে অত কথা বলার সময় আমার নেই। আমি চুপচাপ তার কথা শুনেছি। তোর সাথে এতদিন ভালো ব্যবহার করেছি না, এবার থেকে দেখিস ব্যবহার কেমন হয়। কল্পনা শেষ, বাস্তবে আমার আর মিথিলার কথা। বিশ্বাস কর, অনেক ভালোবেসেছিলাম সাদিয়াকে, কিন্তু চোখ থেকে দুফোঁটা পানি মুক্তোর দানা মতো ঝরে পড়ল। মিথিলা কান্না করেই চলেছে। এখনো ভুলতে পারিনি সাদিয়াকে। ওর জায়গায় এখনো কাউকে বসাতে পারিনি, আর কখনো পারবো কিনা জানি না। হঠাৎ পিছনে তাকিয়ে চমকে উঠলাম। তারপর ভাইয়ার সাথে রুমের ভিতরে ঢুকলাম। দেখি আব্বুকে বেডে শুইয়ে রেখেছে, আর পাশে আম্মু, ভাবির আব্বু আম্মু আর রাহাত বসে আছে। আমি ভাইয়াকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছিল আব্বুর? কি হয়েছিল আব্বুর? রাতে হঠাৎ করে স্ট্রোক করে, সেটা জানার সাথেই তখনই হসপিটালে নিয়ে আসি আর সাগরকে ফোন দিই। ডক্টর দেখে বলেছে অতিরিক্ত চিন্তা আর সময় মতো খাওয়া দাওয়া না করার জন্য এমন হয়েছে। ভোরে যখন জ্ঞান ফিরে তখন শুধু তোর কথা বলছিল, আমরা তো কেউই তোর খোঁজ জানি না। এত করে সবার নজর আমার দিকে পড়েছে। আম্মু আমাকে দেখেই দাঁড়িয়ে পড়ল, সাথে ভাবির আম্মু সবাই। আম্মুর চোখ দিয়ে পানি ঝরছে। আম্মু এসেই আমাকে জড়িয়ে ধরে জোরে কান্না করে উঠল। কোথায় ছিলি এতদিন? বল কোথায় ছিলি? আমাদের কথা একটুও মনে পড়েনি? তোর চিন্তা করতে করতে আজ তোর আপুর এই অবস্থা। ভাবির দিকে চোখ পড়তে দেখি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। শুধু ভাবি না, সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আমি গিয়ে আব্বুর পাশে একটা চেয়ারে বসলাম। আব্বুর দিকে তাকিয়ে বুকের ভিতর ব্যথা করতে লাগলো। অনেক পাল্টে গেছে চেহারা। ঘুমের ওষুধ দিয়ে এখন ঘুমোচ্ছে। এ কি, আপনারা রোগীর কাছে এত কান্নাকাটি করছেন কেন? বাইরে যান, রোগীর কাছে কোনো শব্দ করবেন না। ডাক্তার এসে একটু ধমক দেওয়ার পরই ভাবি আম্মুকে নিয়ে বাইরে বেরিয়ে গেল। সাথে ভাবির আম্মুও। আব্বুর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকতেই চোখ দিয়ে আবার দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। আমার দুহাত দিয়ে আব্বুর এক হাত মুঠোর মধ্যে নিয়ে আমার মাথা বেডের সাথে লাগিয়ে পুরনো দিনের কথা ভাবতে লাগলাম। একটু পর মাথায় কারো হাতের স্পর্শ পেয়ে মাথা উঠিয়ে দেখি আব্বু তাকিয়ে আছে। আব্বুও চোখের পানি ধরে রাখতে পারল না। কোথায় ছিলি এতদিন? আমাদের কথা একদমই মনে পড়েনি। কি হলো, কথা বলছিস না কেন? চুপ করে শুধু চোখের পানি ফেলছি। এখনো রেগে আছিস আমার পর? আমি একদমই রাগ করিনি। তুমি হয়তো পরিস্থিতির চাপে অমনটা করেছ। তোর সাথে ওভাবে কথা বলার পর আমার নিজের ভিতরে কি চলছিল সেটা শুধু আমি আর আল্লাহই জানে। এখন ওসব কথা থাক। কেমন লাগছে এখন? এখন অনেকটাই ভালো লাগছে। একটা কথা বল, কি? আবার চলে যাবি না তো? না, আর কোথাও যাব না।
মনে থাকবে তো? আর কথা না বলে আর একটু রেস্ট নাও, ঠিক হয়ে যাবে। আর রেস্ট নিতে হবে না। আব্বু ভাইয়াকে ডেকে ডক্টরের সাথে কথা বলতে বলল, যত তাড়াতাড়ি সম্ভব বাসায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে। ভাইয়াও চলে গেল ডক্টরের সাথে কথা বলতে। কোথায় ছিলি এতদিন? সেসব বাসায় গিয়ে বলবো, এখন চুপচাপ শুয়ে থাকো। সাকিব, একটু এদিকে আসেন তো প্লিজ। বলো। একটা কথা বলবেন? না। কেন? ওই শালা, আপনি করে কাকে বলছিস? আমার বিশ্বাসই হচ্ছে না যে আপনি সাকিব। আমারও বিশ্বাস হচ্ছে না। ফাইজলামো করা বাদ দে। একদমই ফাজলামি করছি না। আপনি তোর আবার আপনি? কি আর করব? আমার আপনি করে বলতে কেমন যেন বেঁধে যাচ্ছে। কেন, আমি কি এলিয়েন হয়ে গিয়েছি? না মানে একদম বদলে গেছিস। আগের সাকিব আর এখনকার সাকিব অনেকটাই আলাদা। অনেকটা বলতে প্রায় সম্পূর্ণই আলাদা। হয়েছে। তা এখন কোথায় যাবে? কোথায় আর যাব? বাসায় যাব। আবার ঢাকা যাবে? ওখানে সব কিছু আছে। নিয়ে আসবি? এখন কিভাবে কি করব? দেখ মারুফ ভাইয়ের সাথে কথা বলে। আগে বাসায় যাই, তারপর দেখি। ভাইয়া ডক্টরের সাথে কথা বলে বাসায় আসার ব্যবস্থা করলো। আর ডক্টর বলে দিল রোগীকে বাসায় নিয়ে রেস্টে রাখতে, আর কোনো টেনশন যাতে না করে। সব কিছু নিয়ে আজ বিকালে বাসায় চলে এলাম। এর মাঝে ভাবি বা ভাবির আব্বু আম্মুর সাথে কথা বলা হয়নি। সাগর আর রাহাত ওদের বাসায় চলে গেল। অনেক বলার পরও আসলো না। বাসায় এসে আব্বুকে রুমে দিয়ে আমার রুমে চলে এলাম। রুমটা আগের মতোই আছে, একদম সাজানো গোছানো। মনে হচ্ছে না এখানে কেউ থাকেনি। যাই হোক, ফ্রেশ হয়ে রুমে এসে দেখি ভাবি। কেমন আছিস? ভালো। এখন আমার উপর রেগে আছিস? না, আমরা বুঝতে পারিনি সাদিয়া এমন কিছু করবে। ওসব নিয়ে আর কথা বলতে চাই না। অনেক বদলে গেছিস। পরিস্থিতির মাঝে নিজেকে মানিয়ে নিয়েছি। তোর কথাগুলোও চেঞ্জ হয়ে গিয়েছে। সম্পূর্ণ চেষ্টা করছি নিজেকে নিজের মতো গোছানোর। অনেক বড় হয়ে গিয়েছিস। আচ্ছা নিচে আয়। আসছি। ভাবি চলে গেল। আমি ড্রেস চেঞ্জ করে নিচে আসলাম। দেখি আব্বু বাদে সবাই বসে আছে। সবার সাথে বসে খাবার শেষ করলাম। খাবার শেষে রুমে এসে বিছানায় বসতেই ভাবির আব্বু আম্মু আমার রুমে এলো। সাকিব, বাবা তোমার সামনে দাঁড়ানোর মুখ আমার নেই। আরে আঙ্কেল, সমস্যা নেই। আমরা জানি সাদিয়া অনেক বড় একটা অন্যায় করে ফেলেছে, কিন্তু এখন যা হবার হয়ে গেছে ওসব মনে রাখলে হয় না বাবা। আমিও তো সেটাই বলছি, ভুলে যেন সব। আমরা তোমার সামনে আসতেও লজ্জাবোধ করছিলাম। সাদিয়া এমন একটা কাজ করবে আমরা কখনো ভাবতেও পারিনি। আন্টি, অতীতকে অতীতেই থাকতে দিন। এখন বর্তমান বোঝার সাথে অতীতের বোঝা আনলে বোঝাটা বয়ে নিতে কষ্ট হবে। তাই বলছি, অতীতকে বর্তমানে আর আনবেন না। তুমি এখন অনেক কিছু বুঝতে শিখে গিয়েছো। আচ্ছা যাই হোক বাবা, আমরা একটু পর বাসায় চলে যাব। আজ থেকে যান। না, বাসায় শুধু সাদিয়া একা আছে। ও আচ্ছা, আমাদের বাসা থেকে ঘুরে এসো। সময় পেলে যাব। আঙ্কেল আর কিছু বলল না। কারণটা জানেন? বাসায় যাওয়ার কথাটা বলেছে নিজের সম্মানার্থে। আমার নিজের অনেক খারাপ লাগছে। শরীরের উপর দিয়ে অনেক ধকল গিয়েছে। বিছানায় শরীরটা এড়িয়ে দিতেই রাতের ঘুম দু চোখে হামাগুড়ি দিয়ে পড়ল। ঘুম ভাঙল রাত 8টায়। ঘুম থেকে উঠে দেখি অনেকগুলো কল এসেছে, তার মধ্যে মারুফ ভাই আর মিথিলার ফোন। আমি সাথে সাথেই আগে মারুফ ভাইকে কল ব্যাক করলাম। মারুফ ভাই বাজারে থাকায় মারুফ ভাইয়ের সাথে কথা বলে আবার মিথিলাকে ফোন দিলাম। দুবার ফোনটা বেজে কেটে গেল। আবার দিতেই ফোনটা রিসিভ হলো। কেমন আছিস? ভালো। ফোন দিয়েছিলি? কুত্তা, তুই বাসায় গিয়েছিস? যাওয়ার আগে আমাকে একটু জানালে কি হতো? আমি নিজেও জানতাম না যে আজ বাসায় আসতে হবে। আন্টি তোকে কিছু বলেনি? বলেছে। ও, ভুলে গিয়েছিলাম। আঙ্কেল এখন কেমন আছে? এখন সুস্থ। আমার এখানে একা থাকতে ভালো লাগছে না। কেন, মারিয়া কোথায় গিয়েছে? আরে ওকে দিয়ে আমি কি করব? ওর সাথে করে নিয়ে নাচানাচি করবি। এখন মজা করার মুড নেই। আচ্ছা, তুই ঢাকায় আসবি কবে? আর যাব না। বলেছি আমার মজা করার মুড নেই এখন। তোর কি খুব বেশি খারাপ লাগছে? একটু। আচ্ছা, তাহলে আমি তোর আব্বুকে বলে তোকে আনার ব্যবস্থা করব। তাহলে তুই সত্যি আসবি না? আরে আসবো, 2-1 দিনের মধ্যেই আবার চলে আসবো। কোথাও যাওয়া হচ্ছে না। পেছন থেকে কেউ বলল। তাকে রেখে আব্বু। আব্বু তুমি? তুই কোথাও যাবি না।
মিতির, আমি তোর সাথে পরে কথা বলবো। আচ্ছা, বাই। কিন্তু আব্বু, আমার সব কিছু তো ওখানেই আছে। আর কলেজ আছে।